আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতে শিরোনাম জানান। প্রেসিডেন্ট রইসি সহ ৯ আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান। দুর্ঘটনার পরপরই আগুন লেগে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে ধ্বংসাবশেষ ও মরদেহ শনাক্ত। বিধ্বস্ত বেল 212 মডেলের হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। জনমনে নানা প্রশ্ন, উদ্ধার তৎপরতায় সহায়তা করছে প্রতিবেশী দেশগুলো। রাজধানীর বিভিন্ন জায়গায় আজও অটোরিকশা চালকদের বিক্ষোভ। সড়কে সচল রাখতে বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দিয়েছে প্রশাসন। আমার মতো একটা লোক প্রতিবন্ধী, আমার ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই স্যার। উত্তর করে আজকে 5 দিন না খেয়েছি আমরা। দাবি একটাই, আঙ্গবেড়ো ভাত নাই, আমাকে গাড়ি যন্ত্র দিব, আমরা রাজপথ ছেড়ে দেবো। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম। রিটার্নিং কার্যালয় থেকে বিভিন্ন সামগ্রী বুঝে নিচ্ছেন নির্বাচনী কর্মকর্তা। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিঘ্নে সুন্দরভাবে জনগণ ভোট দিতে পারবে, এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই। নিয়মিত লোকসান গুণে পুঁজিবাজার ছাড়ছেন অনেক বিনিয়োগকারী। গেইন ট্যাক্স আরোপের খবরে ধস, বলছেন সংশ্লিষ্টরা। ويبدأ الاحتفالات باكرا عن طريق فودن. جول 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 جول. نعم في دقيقة 2 أقل من ফিলফেডারের জোড়া গোলে ইংলিশ লিগের শিরোপা ধরে রাখল ম্যানচেস্টার সিটি। রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো আর্সেনালকে। গ্রীষ্মের খরতাপে রাজধানীর সড়কে প্রশান্তির পরশ বুলায় বাহারি ফুলের শোভা। ইট পাথরের জঞ্জালে প্রাণ প্রকৃতি রক্ষার আহ্বান নগরবাসীর। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু এই ধরনের ফুলগুলো দেখতে আমার ভাল লাগে। এর জন্যই এইখানে বারবার আসা। ঢাকা শহরটাকে ইচ্ছে করে যে রিপ্লেস করে দিই কোথাও, মানে ফুল প্রকৃতির মাঝে যদি ঢাকা শহরটাকে কল্পনা করা যেত। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহতের খবর নিশ্চিত করল ইরান। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসেন মানসুরি জানান, প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটি কেউই বেঁচে নেই। হেলিকপ্টারে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি। সোমবার সকালে দুর্ঘটনার স্থলটি শনাক্ত করেন রেড ক্রেসেন্ট। এর পরপরই বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে পৌঁছায় সংগঠনটির সদস্যরা। বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটি আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়। আগুন ধরে পুরোটিতে। এর বেশিরভাগ ধ্বংসাবশেষই পুড়ে যায় সেখানে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দেহাবশেষ শনাক্ত এবং উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। উদ্ধার তৎপরতায় আছে আরও ৭০টির বেশি বিশেষজ্ঞ টিম। ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে অভিযান। তত্ত্বাবধানে আছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার। ইরান আজারবাইজান সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। উত্তরাঞ্চলে হার্ড ল্যান্ডিং এর শিকার হয় উড়োযানটি। ইরানের বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি মোট ৯ জন আরোহী ছিলেন। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর ছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রতিনিধি আলী হাশেম ছিলেন সেখানে। এছাড়াও ইরানের এলিট ফোর্স প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর প্রধান মেহেদি মোসেভিও ছিলেন হেলিকপ্টারে। বাকিরা হলেন হেলিকপ্টারটির পাইলট, কো পাইলট এবং ক্রু। দর্শক, ইরান ইস্যুতে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন রেডিও তেহরানের সম্পাদক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, স্বাগত আপনাকে। আপনার কাছে বেশ কয়েকটি বিষয় মূলত জানতে চাওয়ার আছে। প্রথম প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে উদ্ধার প্রক্রিয়া আর ঘটনাস্থলের সবশেষ তথ্য আপনি কি পেয়েছেন, একটু আমাদের যদি বিস্তারিত জানাতেন। ধন্যবাদ আপনাকে। উদ্ধার প্রক্রিয়ার সবশেষ তথ্য যা, সেটি হচ্ছে যে দুর্ঘটনাস্থল তো শনাক্ত করেছে, হেলিকপ্টার পুড়ে গেছে, ভেঙে গেছে
প্রেসিডেন্ট তার সাথে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আহমেদ আব্দুল্লাহিয়ান সহ আরো গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। সেখান থেকে লাশ এখনো তেহরান এসে পৌঁছায়নি, এ পর্যন্তই জানি সর্বশেষ খবর। লাশ শনাক্ত করা যাবে কিনা সেটিও এখনো পরিষ্কার নয়, কারণ যে ক্যাবিনে ছিলেন তারা হেলিকপ্টারে, সেই ক্যাবিনটা একদম কমপ্লিটলি পুড়ে গেছে। আচ্ছা, আরও একটি বিষয় জানতে চাই, মূলত এখন তো এমনিতেই মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। এই অবস্থায় গাজা ইসরায়েলি আগ্রাসন এখনো চলমান আছে। এই অবস্থায় রইসির মৃত্যু নতুন কোনো উত্তেজনা সৃষ্টি করবে কিনা, বা কারণ কনস্পিরেন্সি থিওরি নিয়ে আসলে কথা তো উঠছে, আপনি কি মনে করছেন? আপনার প্রশ্নটা ভালো, আমি পরিষ্কার শুনতে পারিনি, আরেকবার যদি একটু বলেন। জি, আমি মূলত জানতে চাচ্ছিলাম মধ্যপ্রাচ্যের এখন যে অস্থির অবস্থা, মূলত ইসরায়েল এবং গাজার যে আগ্রাসন এখন চলমান অবস্থায় আছে, এই অবস্থায় রইসির মৃত্যু নতুন কোনো উত্তেজনা সৃষ্টি করবে কিনা? আসলে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি বর্তমানে আমরা সবাই জানি যে ইসরায়েল এবং গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের ভেতরে যে সংঘর্ষ চলছে সেটি 7 মাস পার হয়ে 8 মাসে পড়েছে এবং সেখানকার পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়েছে। এবং এরই মাঝে আমরা এমনও দেখেছি যে ইসরায়েলের সাথে ইরানের একটা সরাসরি সামরিক সংঘাত হয়ে গেছে। এছাড়া গাজার যে চলমান যুদ্ধ, সেই যুদ্ধের সাথে ইরানের একেবারে ঘনিষ্ঠভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকার একটা বিষয় রয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েল এবং আমেরিকা ইরানকে বহু আগের থেকেই একেবারে তাদের জানি শত্রু হিসেবে বিবেচনা করে আসে এবং সেইভাবেই তারা ট্রিটমেন্ট করছে। এই অবস্থায় যখন গাজা পরিস্থিতি এমন একটা অবস্থায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বহু লেখাই বলেছি, লিখেছি এবং অনেক সাক্ষাৎকার বলেছি যে গাজার যা পরিস্থিতি তাতে এখন গাজা স্বাধীন হবে কি হবে না সেই রকম একটা পর্যায়ে এসে পৌঁছেছে। ঠিক এইরকম একটা পর্যায়ে কিন্তু একেবারে ফ্রন্ট লাইনে ছিল ইরান, ছিল বলতে কি এখনো আছে। তো প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর এই শাহাদাতের ভেতর দিয়ে সেই অবস্থার বিশেষ বড় কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। ইরান তার কাজ এগিয়ে নেবে, হয়তো আপাতত একটা হোঁচট খেলো, কিন্তু কাজ তার ঠিকই এগিয়ে যাবে, আসল জায়গা থেকে ইরান সরে আসবে না। আচ্ছা, আরও একটি বিষয় আসলে এখন জানার আছে, এই যে এই দুর্ঘটনার পর নিশ্চয়ই পুরো বিশ্ববাসীর মতো আমরাও আসলে জানতে চাই ইরানের পরবর্তী নেতৃত্ব নির্ধারণে মূলত কী ধরনের প্রক্রিয়া বা পদক্ষেপ গ্রহণ করা হতে পারে? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সিরাজুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইরানের পরবর্তী যে নেতৃত্ব, সেই জায়গায় মূলত কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে? হ্যাঁ, ইরানের যে পরবর্তী নেতৃত্ব সেই জায়গায় যা পদক্ষেপ নেওয়া হবে, কয়েকটা ব্যাপার আছে এখানে। একটা ব্যাপার হচ্ছে যে ইরানের সংবিধান অনুসারে প্রেসিডেন্ট রাইসি যখন মারা গেছেন, অর্থাৎ সংবিধান অনুসারে তখন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকাব্বের, তিনি হবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং 50 দিনের ভেতরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। একটু আগেই আমরা খবর পেলাম যে ইরানে মন্ত্রী পরিষদ জরুরি বৈঠকে বসেছে এবং সেখান থেকে একেবারে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে প্রেসিডেন্ট রাইসির যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ড, সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেই জায়গা থেকে একটুও বর্তমান সরকার বা বর্তমান মন্ত্রী পরিষদ তারা একটুও পিছিয়ে আসবে না। সেক্ষেত্রে প্রেসিডেন্ট রাইসির যে কর্মকাণ্ড, যে কর্মপ্রক্রিয়া, যে কর্মপদ্ধতি ছিল এবং যে মিশন ভিশন ছিল, সেই মিশন ভিশনে কোনো পরিবর্তন হবে না। নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং তিনি যে টার্ম প্রেসিডেন্ট রাইসির যে টার্মের যে সময় ছিল সেই মেয়াদকাল পর্যন্ত তিনি নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরবর্তীতে আবার নতুন অর্থাৎ 4 বছর মেয়াদ শেষ হওয়ার পরে, প্রেসিডেন্ট রাইসির মেয়াদ ছিল 4 বছর, সেই 4 বছর মেয়াদ শেষ হওয়ার পরে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এখানে সর্বোচ্চ নেতা যেহেতু ইরানের প্রশাসনে বা ইরানের পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, তার গুরুত্বপূর্ণ রোল রয়েছে, সেক্ষেত্রে ইরানের প্রেসিডেন্টের অবর্তমানে ইরানের সর্বোচ্চ নেতার নেতৃত্বে বা তার পরামর্শে এবং অন্যান্য মন্ত্রী পরিষদের বা সদস্যদের ভূমিকায়
ইরান এগিয়ে যাবে, এখানে নেতৃত্বে বা তার পরামর্শে এবং অন্যান্য মন্ত্রী পরিষদের বা সদস্যদের ভূমিকায় ইরান এগিয়ে যাবে। এখানে নেতৃত্বের ঘাটতি আমি কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, জনাব সিরাজুল ইসলাম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে সাহায্য করেছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। শোক জানানো হয় সশস্ত্র গোষ্ঠী হামাস এবং হুতিদের পক্ষ থেকে। আরব আমিরাত, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতারা এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানান। অন্যদিকে তেহরানের কাছে শোক বার্তা পাঠিয়েছে পাকিস্তান, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও। নিহতের আত্মার শান্তি কামনা করেন নেতারা। এর পাশাপাশি দেশটিতে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার আশাবাদও জানান তারা। এদিকে ভাইস প্রেসিডেন্টের পর প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন দেশটির বিভিন্ন মন্ত্রণালয়। সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন মন্ত্রী, বিশিষ্টজন এবং সরকারি কর্মকর্তারা। টুইট বার্তায় ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ইসমাইল কানিও জানিয়েছেন শোক। শোকবার্তায় পোস্ট করেছেন অর্থমন্ত্রী এহসান খানদৌজি। অন্যান্য মন্ত্রী কর্মকর্তারাও জানাচ্ছেন শোক। এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির নিহতের ঘটনায় শোকের মাতম চলছে পুরো দেশ জুড়ে। ইরানের প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টারে অনুসন্ধানে সহায়তা পাঠিয়েছে প্রতিবেশী কয়েকটি দেশ। অন্ধকার এবং প্রতিকূল আবহাওয়ায় উদ্ধার কাজ চালাতে সক্ষম এমন ড্রোন পাঠাচ্ছে, একই সাথে হেলিকপ্টারও পাঠিয়েছে তুরস্ক। এর পাশাপাশি 23 সদস্যের বিশেষজ্ঞ পর্বতারোহীদের একটি দলও পাঠিয়েছে আঙ্কারা। অভিজ্ঞ 47 উদ্ধারকর্মী সহ পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য গাড়িবহর পাঠিয়েছে রাশিয়া। আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেই অভিযান শুরু করার কথা জানিয়েছে কেন্দ্রের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তুরস্ক, রাশিয়া ছাড়াও নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে উদ্ধার সরঞ্জাম এবং বিশেষজ্ঞ পাঠিয়েছে আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক। সহায়তার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এমন এক স্পর্শকাতর সময়ে ইব্রাহিম রইসি নিহতের ঘটনা যখন গাজায় ইসরায়েলের অভিযান নিয়ে নজিরবিহীন উত্তেজনা চলছে পুরো মধ্যপ্রাচ্যে, তাই স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা নিয়ে উঠছে নানা প্রশ্ন, ছড়াচ্ছে নানা গুঞ্জন। আসলে কি ঘটেছে ইরানের প্রেসিডেন্টের সাথে? দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পররাষ্ট্রমন্ত্রী সহ রইসির আকাশযাত্রা, মার্কিন হেলিকপ্টার ব্যবহার সন্দেহ তৈরি করছে এসব ইস্যু। নীল সাদা এই হেলিকপ্টারে চড়ে পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে তাবরিজের দিকে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। সফর সঙ্গী ছিলেন প্রাদেশিক গভর্নর মালিক রাহমাতি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এই আকাশযাত্রার সময় বেশ দুর্যোগপ্রবণ ছিল পূর্ব আজারবাইজানের আবহাওয়া। তারপরও কেন ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার যাত্রা বেছে নেওয়া হলো? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার ব্যবহার করছিলেন রইসি ও তার সঙ্গীরা। বহরে আরও 2টি হেলিকপ্টার থাকলেও তা গন্তব্যে পৌঁছেছে নিরাপদেই। দুর্ঘটনার শিকার হলো হাই প্রোফাইল ব্যক্তিত্বদের বহন করা উড়োযানটি। এমন সময় দুর্ঘটনার শিকার হলেন রইসি যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন ঘিরে তুঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেল আবিবকে চাপে রাখতে সমুচিত জবাব দিচ্ছে তেহরান সমর্থিত হুতি, হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো। রইসির মৃত্যুর পর চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে এসব ইস্যুতে। হত্যা নাকি দুর্ঘটনা? উঠে আসছে সেসব প্রশ্ন। সন্দেহের তীর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে। বিশ্লেষকরা বলছেন বিধ্বস্ত উড়োযানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার এফটিআর উদ্ধার করা গেলে উত্তর মিলতে পারে অনেক অজানা প্রশ্নের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সিনেটর রিক স্কট। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, মৃত্যুর পর কেউ রইসিকে স্মরণ করবে না, কারণ রইসিকে কেউ সম্মান করে না। তার মৃত্যু হলে তাকে কেউ মনেও করবে না, বরং এক কসাই নেতার হাত থেকে মুক্ত পাবে ইরান। সাধারণ নাগরিক ফিরে পাবে তাদের স্বাধীনতা। তবে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হোয়াইট হাউস। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড।
মধ্যপ্রাচ্যে ইরানের শক্ত অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। পশ্চিমাদের ক্রমাগত কূটনৈতিক চাপ সত্ত্বেও দেশটির কট্টর পররাষ্ট্রনীতি থেকে সরে আসেননি তিনি। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর আমির আবদুল্লাহিয়ান কূটনৈতিক তৎপরতা ছিল চোখে পড়া মতো। সৌদির সাথে সম্পর্ক স্বাভাবিক, তালেবানদের সাথে উত্তেজনা কমানোতেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ইব্রাহিম রইসি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর 2021 সাল থেকেই শক্ত হাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হোসেন আমির আবদুল্লাহিয়ান। মন্ত্রী হওয়ার আগেও 2 দফা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। 2011 সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির অধীনে কাজ করার পর আবারও একই মন্ত্রণালয়ে কাজের সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ জাবেদ মন্ত্রী থাকাকালীন। 60 বছর বয়সে আমির আবদুল্লাহিয়ান দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের সাথে একদিকে যেমন ইরানের উত্তেজনা বেড়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেড়েছে পশ্চিমা চাপ নিষেধাজ্ঞা। পরমাণু কর্মসূচি নিয়েও বিশ্ব মোড়লদের তোপের মুখে পড়তে হয়েছে তেহরানকে। সব উপেক্ষা করেই নিজেদের কট্টর পররাষ্ট্র নীতিতে অটল থেকে শক্ত হাতে সামলেছেন আন্তর্জাতিক চাপ। পশ্চিমাদের সাথে দূরত্ব বাড়লেও সম্পর্ক উন্নয়ন করেছেন চীন, রাশিয়ার মতো দেশগুলোর সাথে। অনেক দেশের কাছে বিতর্কিত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন সময় সাফাইও গিয়েছেন এই বাহিনীর। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েল বিরোধী যে কঠোর অবস্থান ইরানের, তা প্রতিনিয়ত তুলে ধরেছেন আবদুল্লাহিয়ান। হামাস নেতাদের সাথে বৈঠক, তুরস্ক, ইরাক সহ একের পর এক দেশ সফর। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সময় হুমকি ধামকি তো দিয়েছেনই, ইসরায়েলের ভূখণ্ডে হামলার পরও চালিয়েছেন কূটনৈতিক তৎপরতা। বিশ্ব রাজনীতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির শক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। আবদুল্লাহিয়ানের নেতৃত্বে 2023 সালে দীর্ঘদিন বৈরী সম্পর্ক থাকা সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক হয় ইরানের। উত্তেজনা কমেছে প্রতিবেশী দেশ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সাথেও। পাকিস্তানে হামলার পর পরিস্থিতি স্বাভাবিকও ভূমিকা ছিল এই কূটনীতিকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর কয়েকটি সড়কে অবস্থান নিয়েছেন চালকরা। সকালে রামপুরা বাজার এলাকায় অবস্থান নেয় অটোরিকশা চালকরা। প্রায় 1 ঘন্টা রাস্তা আটকে রাখে তারা। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। এ নিয়ে হাতিরঝিল থানার ওসি জানান, সড়কে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় অটোরিকশাগুলোকে ধীরে ধীরে মূল সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তবে পুরোপুরি বন্ধ হচ্ছে না। বলেন, গতকাল মিরপুরের বিক্ষোভের ঘটনার জের ধরে রামপুরায় জড়ো হন চালকরা, তবে তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে গতকালকে যে মিরপুরে একটা বিচ্ছিন্ন ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনার রেশ ধরেই তারা আজকে এখানে রাস্তা বন্ধ করার চেষ্টা করেছে। তাৎক্ষণিক আমাদের পুলিশের টিম ছিল এবং আমরা সবাই খবর পেয়ে চলে এসেছি। এসে তারপরও তারা প্রায় ঘণ্টাখানিকের মতো রাস্তা তারা এখানে বন্ধ রেখেছিল এবং আমাদের ঊর্ধ্বতন অফিসার সহ আমরা সবাই থেকে এটা তাদেরকে বুঝাইতে পারছি, তারা সবাই চলে গেছে। সকালে রাজধানীর নতুন বাজার এলাকাতেও সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সকাল 10টায় প্রথমে রাস্তায় অবস্থান নেয় তারা, জোরপূর্বক বন্ধ করে দেয় যান চলাচল। এতে প্রগতি সরণি, নতুন বাজার, রামপুরা, মালিবাগ সহ পুরো রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। উল্টো পথ হয়েও একই অবস্থা তৈরি হয় উল্টো পথেও, এবং এ সময় বারবার বিক্ষুব্ধ চালকদের বুঝিয়েও কুল কিনারা করতে পারছিল না পুলিশ। সবশেষ 11টার পর একযোগে তৎপরতা হয়ে রাস্তা খুলে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি। এখন বিক্ষিপ্ত অবস্থানে আছেন চালকরা। দাবি একটাই, আঙ্গবেড়ো ভাত নাই, আমাকে গাড়ি যন্ত্র দিব, আমরা রাজপথ ছেড়ে দেবো। আমাকে দাবি মানবো না, আমরা রাজপথ ছাড়ব না। আমাকে বিষের বোতল দেখ ড্রাইভার হেরক, আমরা খায় মরবো, আর ওই বেড়া তো রাস্তা আজ করে খায় দেশটা। আমার মতো একটা লোক প্রতিবন্ধী, আমার ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই স্যার। জি জি আছে, আমি 2টা রিক্সা নামাইয়া আমি ভিক্ষা থেকে বিরত। মিরপুরবাসী সহ সারা ঢাকা শহরের শ্রমিক লীগে আগামীকাল মানববন্ধন ঘোষণা করা হলো। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকাতেও সকাল থেকে বিক্ষুব্ধ অবস্থানে ছিল অটোরিকশা চালকরা। সকাল 11টার দিকে রায়েরবাজার এলাকায় রাস্তা অবরোধের চেষ্টা করে তারা, পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশের সাথে কথা কাটাকাটি হয় শ্রমিকদের। পরে মূল রাস্তা ছেড়ে দিলেও পাশের গলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অটোরিকশা চালকরা।
আমাদের দাবি হলো যে তারা যদি এটা বাইরে থেকে ইম্পোর্ট না করতো তাহলে তো আমরা এটা পাইতাম না। কেন আমরা গাড়িগুলো আমাদের কেন অত্যাচার করে আজকে 5 দিন না খেয়ে আমরা। আমাদের দাবি একটাই যে আমাদের অটো রিক্সা যেগুলো চলে এগুলো চলতে দিতে হবে। দর্শক, এ পর্যায়ে এই বিষয়ে আরো কিছু তথ্য আমরা জানবো। মোহাম্মদপুর এলাকা থেকে আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। রিয়াজ, একটু জানাবেন এখনকার পরিস্থিতি সম্পর্কে। বাইরে বৃষ্টি হচ্ছে শুনছিলাম, কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন। কলি, এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, যদিও তেমনভাবে আসেনি। এখন আকাশ মেঘলা রয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো ঝুম বৃষ্টি নামতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি এখন একেবারে শান্ত এবং যারা শ্রমিকরা যারা ছিল তারা এখান থেকে সরে গেছে। বেশ কিছুক্ষণ হয়েছে তারা এখান থেকে সরে পাশে বিভিন্ন গলিতে বা বিভিন্ন বাসাবাড়িতে যারা চলে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক প্রহরে রয়েছেন এবং কিছুক্ষণ আগে তারাও এখানে টহল দিয়েছেন রাস্তায় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল পরিস্থিতি সেটা হয়। যদিও এখানে শ্রমিকরা রাস্তা সেভাবে অবরোধ করতে পারেনি, বা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিয়েছিল এবং সরিয়ে বুঝে অনেকক্ষণ এখানে হাজারবাগ থানার ওসি সহ অন্যান্য কর্মকর্তা যারা এসেছেন তারা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। তবে শ্রমিকরা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তারা দাবি করেছেন যে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করে যাতে এটি বন্ধ করা হয় এবং আরও অন্যান্যরা বলছেন যে এটি উৎপাদন এবং তাদের ব্যবহারের যে জিনিসপত্রগুলো রয়েছে, ব্যাটারি সহ যে যন্ত্রাংশগুলো রয়েছে, সেগুলো যদি আমদানি বন্ধ করা হয় তাহলে এই শ্রমিকরা এই পেশাটি ছেড়ে তারা হয়তো বিকল্প পেশা খুঁজে নিতে সুযোগ পাবেন এবং সেই পর্যন্ত তাদেরকে সময় দেওয়ার দাবি জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে রিয়াজ। অটোরিকশা চালকদের উপর সরকার স্টিম রোলার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। বলেন, অটোরিকশা বন্ধের মধ্যে দিয়ে গরিবদের আহার কেড়ে নেওয়া হয়েছে। সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে গরিবদের উপর জুলুম চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির এই নেতার অভিযোগ, দরিদ্র অটোরিকশা চালকদের কাছ থেকে সরকারি দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত চাঁদাবাজি করে তাদেরকে সর্বশ্রান্ত করছে। সরকার দেশের প্রত্যেকটি সেক্টরকে লুটপাট করে শেষ করে দিয়েছে অভিযোগ করেন রিজভী আহমেদ। তিনি বলেন, অবিলম্বে আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে হটানো হবে। সাধারণ রিকশাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, তিনি কি এদের মর্ম বুঝবেন? গরিবের আহার কেড়ে নিয়ে, গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন, আপনারা স্বর্গে বসবাস করবেন। ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে। কাল উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট। এরই মধ্যে শুরু হয়েছে ভোটের সরঞ্জাম বিতরণ। রিটার্নিং অফিসগুলো থেকে ব্যালট বাক্স সহ নির্বাচনী সকল সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হয়েছে। 21 মে 156টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার সদর উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও রোববার সন্ধ্যায় সবগুলো পদে নির্বাচন স্থগিত করেছে কমিশন। 23 উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে, আর বাকি উপজেলায় ব্যালটে নেওয়া হবে ভোট। প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের পরের দুদিন অর্থাৎ 23 মে পর্যন্ত ভোটের মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। আমাদের ম্যাজিস্ট্রেট আছে প্রতি ইউনিয়নে এক একজন করে, তারা বিজেপি এবং র্যাবের সাথে পুলিশের সাথে তারা স্ট্রাইকিং ফোর্সের সাথে তারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে। তা আশা করি নির্বিঘ্নে সুন্দরভাবে জনগণ ভোট দিতে পারবে। এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই। এখানে বুলেট থাকতে ব্যালটের কোনো গায়ে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গত 19 মে হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। উপজেলা নির্বাচনের খোঁজ খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সহকর্মী তারেক মাহমুদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তারেক, একটু জানাবেন নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন, একটু আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। কলি, এখনও নির্বাচন বিতরণ কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং আমরা রয়েছি রাজশাহীর পুঠি উপজেলায়। রাজশাহীতে 3টি উপজেলা পরিষদের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সাথে সাথে এই পুঠি উপজেলায় সকাল থেকে নির্বাচনী সরঞ্জামাদিগুলো এই যে 78টি যে কেন্দ্র রয়েছে এই উপজেলায়, সেই কেন্দ্রগুলোতে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এবং প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদেরকে এবং আইনশৃঙ্খলা বাহিনীদের সদস্যদেরকে কিন্তু সেটি বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলবো এখানকার সহকারী রিটার্নিং অফিসারের সাথে। আপনাদের যে সরঞ্জামাদি বিতরণের কার্যক্রমে কি অবস্থা একটু বলবেন?
ধন্যবাদ। আমাদের পুঠিয়া উপজেলা পরিষদের নির্বাচন সংক্রান্ত যে প্রশিক্ষণ এর আগে শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা সকল ডকুমেন্টস এবং ব্যালট বাক্স আমরা স্ব কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছি। আগামীকাল সকালে আমাদের শুধু ব্যালটটি যেটি দিয়ে ভোট হয় সেটি আগামীকালকে সকালে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্য তাদের মাধ্যমে স্ব কেন্দ্রে পৌঁছানো হবে। ব্যালট ছাড়া যে মালামালগুলো আছে এগুলো বিতরণ শুরু হয়েছে, আশা করি আধা ঘন্টার মধ্যেই সকল কেন্দ্রে পৌঁছানো যাবে। কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র, কি অবস্থা? আমাদের মোট কেন্দ্র রয়েছে 78টি, সেখানে 33টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তার আলোকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ শুনছিলেন এবং সেই সাথে সাথে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছে তাদেরকে কিন্তু এই যে সরঞ্জামাদিগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। বাইরে যে যানগুলো রয়েছে সেই যানগুলো নিয়ে কিন্তু স্ব কেন্দ্রে তারা যাচ্ছেন। কলি, ধন্যবাদ আপনাকে তারেক। ধস নেমেছে দেশের পুঁজিবাজারে, ক্রেতা নেই অনেক কোম্পানির শেয়ারে, টানা পতনে একেবারেই নিঃস্ব বেশিরভাগ বিনিয়োগকারী। শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছে অনেকে। ঘন ঘন নীতি পরিবর্তন, লেনদেনে হস্তক্ষেপ আর গেইন ট্যাক্স আরোপের খবর পতনের জন্য দায়ী বলছেন সংশ্লিষ্টরা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু, সেই থেকেই দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। দিন গড়ানোর সাথে বাড়ছে পতনের তীব্রতা, সেই সাথে বাড়ছে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণও। সপ্তাহের প্রথম দিনেও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। সূচক কমেছে 86 পয়েন্টের বেশি। 250-র বেশি কোম্পানির কোনো ক্রেতাই ছিল না দিনভর। টানা পতনে বিনিয়োগকারীদের মূলধন কমেছে 60 থেকে 70%। আর যারা মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেছে তাদের অবস্থা আরও নাজুক। আমি যেমন আগে লোনে ছিলাম, আমার ওই ইকুইটি নেগেটিভ হয়ে গিয়েছিল, আমি কোম্পানিকে আমার কোডটা সারেন্ডার করে দিয়েছি। তারপরে আমার যেটা পুঁজি ছিল ক্যাশ করে আমি ব্যবসা করছি এখন, সেখানে আমার 70% লস। এই যে ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা দিন দিন নিঃস্ব হচ্ছে এবং অনেকে পুঁজি সমন্বয় করার জন্য নতুনভাবেও বিনিয়োগ করেছিল, তারাও এখন আবার নতুনভাবে আরেকবার নিঃস্ব হচ্ছে। গভর্নমেন্টের বিভিন্ন পলিসিতে আজকে এইভাবে প্যানিক সৃষ্টি হইতেছে। মানুষ চিন্তা করতেছে যাই বিক্রি করে যাই থাকে এটাই আমার মূলধন, সবই নিঃস্ব হয়ে যেতেছে মানুষগুলি। সংশ্লিষ্টরা বলছেন, ঘন ঘন নীতির পরিবর্তনে পুঁজিবাজারের প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীদের। গুজবার ফুটছিল চরমভাবে ক্ষতি করছে পুঁজিবাজারকে। সকল পলিসির এত বেশি সুইচিং হচ্ছে এবং ব্যাংক ব্যবস্থা নিয়েও যে ধরনের আতঙ্ক, নেতিবাচক প্রচারণা, অর্থনীতি নিয়ে এই নেতিবাচক প্রচারণায় বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলছে বা নেতিবাচক মনোভাব তৈরি করে ফেলছে, যার কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণ সেভাবে হচ্ছে না। এখন ইতিবাচক পলিসি দিয়ে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা ছাড়া পুঁজিবাজারকে ঘুরে দাঁড় করানোটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার। 15 দিন ধরে বাজারে একটা খবর চলছে পেপার পত্রিকায়ও যে গেইন ট্যাক্স আসতেছে এই বাজেটে। পলিসি শিফট, ইন্টারভেনশন, এই যে মার্জিন রুল, এইগুলা নিয়ে কিন্তু যতক্ষণ এই জিনিসগুলা বাজারে থাকবে বাজার তার গতি ফিরে পেতে মানে একেবারে একটা বিশাল একটা সমস্যার মুখে পড়ে যাচ্ছে। এমনিতেই চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পুঁজিবাজার। এমন অবস্থায় মূলধনী মুনাফার উপর কর আরোপ করা হলে বাজারে বিনিয়োগকারীর সংখ্যা আরও কমবে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। উত্তরার যুবলীগ নেতা নাজমুল হোসেনের পরিবর্তে মিরাজুলের জেল খালার ঘটনায় এফিডেভিটের ফরিদ সহ তাদের 3 জনের নামে নতুন করে শাহবাগ থানায় মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে পুরো ঘটনা তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মধু। একটু জানাবেন আদালতের রায় ঘোষণার সময় আর কি বললেন এই বিষয়ে? মধু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি একটু জানাবেন এ বিষয়ে আদালত আজকে রায় ঘোষণার সময় আর কি কি তথ্য দিলেন?
কলি, মূলত আজকে আদালত রায় ঘোষণার সময় বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছেন, সেগুলো আসলে খুব লক্ষণীয়। আদালত যেহেতু বলেছেন যে নতুন করে একটি মামলা করার জন্য যে বিষয়টি উঠে এসেছে যমুনা টেলিভিশনের রিপোর্টে, সেটি একটি প্রতীয়মান তথ্য সত্য বলেই বিবেচিত হয়েছে। সেই প্রেক্ষিতেই এটিকে অধিকতর তদন্তের জন্য বলা হয়েছে। একই সাথে 3 জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যিনি রেজিস্ট্রার জেনারেল আছেন তাকে বলা হয়েছে একটি মামলা করার জন্য, যারা হচ্ছেন মূল আসামি নাজমুল এবং তার পরিবর্তে জেলখাটা মিরাজুল এবং যিনি এফিডেভিট করেছেন ফরিদ, তাদের 3 জনের বিরুদ্ধে। একই সাথে বলা হয়েছে 4টি নির্দেশনা দেওয়া হয়েছে 4টি বিভাগকে। অর্থাৎ প্রথমত নির্দেশনা দেওয়া হয়েছে এই মামলার সাথে বাংলাদেশে সাধারণত যারা মামলা করে থাকেন এবং যারা মামলা পরবর্তীতে আসামি গ্রেফতার করেন, সেক্ষেত্রে পুলিশকে বলা হয়েছে যিনি সাব ইন্সপেক্টর হিসেবে যান আসামি গ্রেফতার করার ক্ষেত্রে, সেখানে পরিচয় নিশ্চিত করা, অর্থাৎ তার এনআইডি এবং একই সাথে পাসপোর্ট কিংবা তার জন্ম নিবন্ধন, এই সমস্ত তথ্যের সাথে তাকে যে বিষয়গুলো আছে সেগুলোকে সম্পৃক্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে নিশ্চিত করতে বলা হয়েছে। পরবর্তীতে আসামি গ্রেফতারের পর যখন জেলখানায় প্রেরণ করা হবে, সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে উন্নত বিশ্বের মতো, অর্থাৎ অনেক দেশে যেরকম আছে যে আইডেন্টিফিকেশন নিশ্চিত করার জন্য চোখের লেন্স থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলোর তদারকি করা হয়, সেই সমস্ত তদারকি করার ক্ষেত্রে 10টি আঙ্গুলের ছাপ নিয়ে উন্নত বিশ্বের যে মডেল আছে সেই মডেলগুলোকে তৈরি করে সেই সমস্ত সিস্টেমটাকে নিশ্চিত করার সাথে সাথে বাংলাদেশের জেলখানা যেন আসামি গ্রহণ করা হয় সেটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই নির্দেশনা বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইজিপি সহ যারা সংশ্লিষ্ট তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এটি বাস্তবায়ন খুব দ্রুত করার জন্য। পাশাপাশি আরও একটি নির্দেশনা দেওয়া হয়েছে আইনজীবীদের, অর্থাৎ এই মামলাটি, অর্থাৎ আমরা যে মামলাটি নিয়ে যমুনা টেলিভিশন অনুসন্ধান করেছে সেখানে কিন্তু আইনজীবীদের দায় রয়েছে। সেই আইনজীবীদেরকে বলা হয়েছে যে কোনো মামলা গ্রহণ করার ক্ষেত্রে যখন জামিন করাবেন কিংবা এই সমস্ত মামলা গ্রহণ করবেন, তখন যেই ব্যক্তির মামলা তার পরিচয় নিশ্চিত করে সেটি আদালতে উপস্থাপন করার জন্য বলা হয়েছে, যে আদালতে এটি বোঝানো। বুঝতে পারছি। মধু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। দুপুরে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যেই অভিযোগ করা হয়েছে তা তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন আদালত। গত 15 মে চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ। মনোয়ার হোসেন ডিপজল যিনি সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, যে উনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছে। আদালত এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে।